মা আর নেই দাদাবাবু। যেদিন আপনি আমাকে চোর বলে তাড়িয়ে দিলেন, সেদিন রাতে মায়ের শরীর আরও খারাপ হয়ে যায়। ডাক্তারবাবু 2-3 লাখ টাকা চেয়েছিলেন অপারেশনের জন্য। আমি আমি চোর ছিলাম না দাদাবাবু, তাই আমার কাছে কোনো টাকা ছিল না। টাকার অভাবে আমার মা হাসপাতালে ছটফট করতে করতে মারা গেছেন দাদাবাবু। আমার মা মারা গেছেন। প্রিয়ার এই কথাগুলো সুজনের বুকে যেন তপ্ত তীরের মতো বিঁধল। সুজন স্তব্ধ হয়ে গেল। তার নিজের অজান্তেই তার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে ভাবতেও পারেনি তার একটা ভুল সিদ্ধান্ত তার অহংকার একটা পরিবারকে এভাবে ধ্বংস করে দিয়েছে। প্রিয়া, আমি আমি আসলে সত্যিই জানতাম না। আই এম সো সরি। আর সরি বলে কি হবে দাদাবাবু? আমার মা তো আর ফিরে আসবে না। আপনি বড় লোক, আপনার কাছে গরিবের কান্নার কোনো দাম নেই। ভালো থাকবেন দাদাবাবু। প্রিয়ার এক মুহূর্ত দাঁড়ালো না। আকাশের হাত ধরে সে বীরের মধ্যে হারিয়ে গেল। সুজন গাড়ির সিটে হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করল। আজ তার মনে হলো তার এই কোটি কোটি টাকার সাম্রাজ্য প্রিয়ার এই সততা আর কষ্টের সামনে বড্ড সস্তা, বড্ড ছোট। সুজন আর নিজেকে ধরে রাখতে পারল না। তার ভেতরে অনুতাপের আগুন জ্বলছিল। সে নিজের ড্রাইভারকে দিয়ে খোঁজ নিয়ে প্রিয়ার ভাঙা ঘরের ঠিকানা জোগাড় করলো। পরের দিন সকালবেলা সুজন তার দামি গাড়ি ছেড়ে পায়ে হেঁটে প্রিয়াদের বসতে সেই নোংরা স্যাঁতস্যাঁতে গলিতে এসে দাঁড়ালো। প্রিয়া তখন আকাশকে বাসি ভাত খাওয়াচ্ছিল। দরজায় সুজনকে দেখে প্রিয়া অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। দাদাবাবু, আপনি এখানে এই নোংরা জায়গায় কেন এসেছেন? আবার কোনো চুরির অপবাদ দিতে এসেছেন? না প্রিয়া, দোহাই তোমার, ওসব বলে আমাকে আর অপরাধী করো না। আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমি জানি আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই, কিন্তু প্লিজ তুমি আর এভাবে রাস্তায় ফুল বিক্রি করো না। তুমি আবার আমাদের বাড়িতে ফিরে চলো। না দাদাবাবু, আমি আর কোনো ধনীর বাড়িতে কাজ করে নিজের সম্মান খোয়াতে চাই না। আমি ফুল বিক্রি করে খুব ভালো আছি। অন্তত কেউ চোর তো বলে না। প্রিয়া, তুমি কাজের লোক হয়ে যাবে না, তুমি আমাদের পরিবারের একজন হয়ে যাবে। আর এই দেখো, তোমার ভাই, তোমার এই ভাইটার ভবিষ্যৎ এভাবে নষ্ট হতে দিতে পারো না। আমি শহরের সবচেয়ে ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে আকাশের অ্যাডমিশনের ব্যবস্থা করে এসেছি। ও পড়াশোনা করে বড় মানুষ হবে। তুমি কি তোমার ভাইয়ের একটা সুন্দর ভবিষ্যৎ চাও না প্রিয়া? নিজের জেদের জন্য ওর জীবনটাকে নষ্ট করো না প্লিজ। প্রিয়া আকাশের নিষ্পাপ মুখের দিকে তাকালো। আকাশ সুজনের কথা শুনে উৎসাহী চোখে প্রিয়ার দিকে তাকিয়ে বলল, দিদি ভাই, আমি বড় স্কুলে পড়ব, আমি ডাক্তার হয়ে মায়ের মতো রোগীদের ভালো করব। প্রিয়ার মনের বরফ গলতে শুরু করলো। ভাইয়ের ভবিষ্যতের কথা ভেবে সে নিজের আত্মসম্মানের লড়াইয়ে একটু নমনীয় হলো। আপনি সত্যি আমার ভাইকে পড়াশোনা করাবেন দাদাবাবু? কোনো ছলাকলা নেই তো এর পেছনে? ভগবানের কসম প্রিয়া, সুজন আর কোনো দিন কোনো গরিবকে অবহেলা করবে না, বিশেষ করে তোমাকে তো নয়। প্লিজ আমার উপর আর একটাবার ভরসা করো। প্রিয়ার আকাশ আবার সুজনদের বাড়িতে ফিরে এলো। তবে এবার আর সুজনের চোখে প্রিয়ার জন্য কোনো ঘৃণা বা বিরক্ত ছিল না, ছিল এক অদ্ভুত শ্রদ্ধা আর লুকিয়ে থাকা ভালোবাসা। আকাশকে শহরের এক নামী স্কুলে ভর্তি করে দেওয়া হলো। নতুন স্কুল ড্রেস আর বইপত্র পেয়ে আকাশের আনন্দের সীমা রইল না। সুজন এখন আর আগের মতো অহংকারী নেই। সে প্রিয়ার প্রতি পদে খেয়াল রাখে। প্রিয়া যখন ড্রয়িং রুমে কাজ করে, সুজন আড়াল থেকে অপলক দৃষ্টিতে প্রিয়ার সেই শান্ত নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে থাকে। সুজনের মনের কোণে প্রিয়ার জন্য এক নতুন অনুভূতি জন্ম নিতে শুরু করেছে। সেদিন রাতে একটা ভারী ঝড় বৃষ্টি আসছিল। প্রিয়া জানলার পর্দাগুলো টানতে সুজনের ঘরে গেল। সুজন তখন টেবিলে বসে ডায়েরি লিখছিল। প্রিয়াকে ঘরে ঢুকতে দেখে সুজন পেনটা রেখে উঠে দাঁড়ালো। দাদাবাবু,
বাইরে খুব হাওয়া দিচ্ছে, জানলাগুলো বন্ধ করে দিই, আপনার ঠান্ডা লেগে যাবে। জানালাটা খোলাই থাক না প্রিয়া, এই বৃষ্টির হাওয়াটা আজকে খুবই দরকার। আচ্ছা প্রিয়া, তুমি কি আমাকে সত্যি কোনোদিনও ক্ষমা করতে পারবে না? এখন আমাকে দাদাবাবু বলে ডাকো কেন বলো তো? আমার নামটা কি তোমার পক্ষে একটাবারও শুনতে পাবো না? সুজনের এত কাছে আসা আর তার কণ্ঠের এই গভীরতা দেখে প্রিয়ার বুকটা থক করে কেঁপে উঠল। সে আমতা আমতা করে পিছন ফিরে চলে যেতে চাইল। আপনি এই আমাদের কত বড় উপকার করছেন দাদাবাবু। আপনার নাম ধরে রাখার যোগ্যতা কি আমার আছে? আমি আসি। প্রিয়া যখন দ্রুত পায়ে চলে গেল, ঠিক তখনই ঘরের দরজার চৌখাটে তার শাড়ির আঁচলটা আটকে গেল। প্রিয়া ভারসাম্য হারিয়ে পিছন দিকে পড়ে যেতে লাগলো, কিন্তু তাকে মেঝেতে পড়তে হলো না। সুজন অত্যন্ত দূরতার প্রিয়ার কোমর ধরে নিজের বুকের সঙ্গে জড়িয়ে নিল। বাতাসে প্রিয়ার চুলের কয়েকটা গোছা সুজনের মুখে এসে পড়ল। সুজন প্রিয়ার চোখের দিকে তাকিয়ে রইল, আর প্রিয়া ভয়ে ও এক অজানা রোম্যান্সে সুজনের শার্টের কলারটা শক্ত করে ধরে চোখ বন্ধ করে ফেলল। বাইরে বৃষ্টির শব্দ ছাপিয়ে তখন এই দুই হৃদয়ের ধুকপুকানি যেন একাকার হয়ে গেল। অহংকারের দেওয়াল ভেঙে এবার জন্ম নিচ্ছে এক পবিত্র প্রেমের কাহিনী। বাতাস যখন বদলায় তখন শুধু ঋতুই বদলায় না, মানুষের মনও বদলে যায়। সুজন আর প্রিয়া সম্পর্কের মাঝে এখন আর কোনো মালিক আর পরিচারিকার দূরত্ব নেই। সুজন এখন প্রিয়াকে চোখে হারায়, আর প্রিয়া মুখে কিছু না বললেও সুজনের এই পরিবর্তন আর যত্ন তার মনের কোণে এক গভীর ভালোবাসার জন্ম দিয়েছে। আকাশ এখন নিয়মিত স্কুলে যায়। সুজন নিজেই প্রতিদিন সকালে আকাশকে গাড়িতে করে স্কুলে নামিয়ে দিয়ে আসে, যা দেখে প্রিয়ার বুকটা এক অদ্ভুত শান্তিতে ভরে ওঠে। সকালবেলা সুজন ব্যালকনিতে বসে খবরের কাগজ পড়ছিল। প্রিয়া এক কাপ ধোয়া ওঠা চা নিয়ে সুজনের সামনে এসে দাঁড়ালো। এখন প্রিয়ার চেহারায় সে আগের মতো মলিনতা নেই। সুজনের যত্নে সে যেন এক অন্য প্রিয়া হয়ে উঠেছে। দাদাবাবু, আপনার চা, চিনি একদম কম দিয়েছি, যেমনটা আপনি পছন্দ করেন। খবরের কাগজটাকে নামিয়ে প্রিয়ার চোখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললাম, আবার দাদাবাবু? প্রিয়া, তোমাকে কতবার বলেছি আমাকে আর ওই নামে ডাকবে না। যখন ওই নামে ডাকো না, তখন মনে হয় তুমি এখন আমাকে সে অপরাধী সুজন বলেই ভাবো, যে তোমাকে অপমান করেছিল। অভ্যাস হয়ে গেছে তো, তাই মুখ ফুটে হুট করে বেরিয়ে যায়। আচ্ছা সুজন বাবু, এবার ঠিক আছে? বাবু শব্দটা বাদ দাও প্রিয়া, শুধু সুজন বলতে পারো না? আচ্ছা বলো তো, আজ আকাশকে স্কুল থেকে ছাড়ার পর আমি যখন আসছিলাম, তখন তোমার জন্য এই মলমটা কিনে এনেছি। মলম? কার জন্য? আমার তো কিছু হয়নি। কাল রাতে রান্না করার সময় হাতটাকে পুড়িয়ে ফেললে, ভেবেছ আমি দেখিনি? নিজের খেয়াল একদম রাখতে পারো না, তাই না? আজ থেকে তোমার খেয়াল রাখার দায়িত্ব শুধুমাত্র আমার। সুজন প্রিয়ার পোড়া জায়গায় খুব আলতো করে মলমটা লাগিয়ে দিতে লাগলো। প্রিয়া অপলক দৃষ্টিতে সুজনের দিকে তাকিয়ে রইল। সুজনের চোখে সেই গভীর ভালোবাসা দেখে প্রিয়ার চোখ দুটো আবার জলে ভরে উঠল, কিন্তু এবার আর সেই জল অপমানের নয়, পরম পাওয়ার আনন্দের। সুজন আর প্রিয়ার এই ছোট্ট ভালোবাসার পৃথিবীটা যখন সুখে ভরে উঠছিল, ঠিক তখনই সেই সুখের আকাশে নেমে এলো এক কালো মেঘ। সুজনের বাবা মিস্টার রঞ্জন চৌধুরী, যিনি ব্যবসার কাজে এতদিন মুম্বাইতে ছিলেন, তিনি কোনো খবর না দিয়ে হঠাৎ বাড়ি ফিরে এলেন। আর বাড়ি ফিরতেই তিনি ড্রয়িং রুমে এসে সুজন আর প্রিয়াকে একসঙ্গে হাত ধরে বসে থাকতে দেখলেন। রঞ্জন চৌধুরীর পায়ের আওয়াজ পেয়ে সুজন আর প্রিয়া চমকে উঠে দাঁড়িয়ে পড়ল। রঞ্জন চৌধুরীর মুখটা রাগে থমথম করছিল, আভিজাত্যের অহংকার তার চোখে মুখে স্পষ্ট। সুজন,
এই সব কি দেখছি আমি? এই চোর মেয়েটা আবার আমাদের বাড়িতে কি করছে? আর তুই ওর হাত ধরে বসে আছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ড্যাডি, আপনি শান্ত হন। আপনি যেটা ভাবছেন সেটা নয়। প্রিয়া কোনো চুরি করেনি, ও একদম নিষ্পাপ। আমি ভুল বুঝে ওনাকে বের করে দিয়েছিলাম, কিন্তু ওনার সততা দেখে আমি ওনাকে সসম্মানে ফিরিয়ে এনেছি। সসম্মানে ফিরিয়ে এনেছিস মানে? ও এই বাড়ির কাজের লোক ছিল আর কাজের লোকই থাকবে। আর আমি সব খবর পেয়েছি। তুই এই চোর মেয়ের ভাইকে শহরের সবচেয়ে দামি স্কুলে নিজের খরচে ভর্তি করেছিস। আমাদের টাকা কি রাস্তায় ভেসে এসেছে? বাবু, আপনি ভুল বুঝবেন না। দাদাবাবু আমাদের উপর অনেক বড় উপকার করেছেন। আমার ভাইটা পড়াশোনা শিখছে, আমরা কোনো অন্যায় করিনি বাবু। মুখ বন্ধ করো তুমি। তোমার মতো ছোট লোকের ঘরের মেয়েরা কিভাবে বড়লোকের ছেলেদের ফাঁদে ফেলতে হয় তা খুব ভালো করেই জানে। সুজন লন্ডনে পড়াশোনা করে এসেছে, আর তুমি নিজের রূপের জাল বিছিয়ে ওকে নিজের বশ করতে চাইছো? বাহাদুর, বাহাদুর, কোথায় গেলি? এই মেয়েটাকে আর ওর ভাইকে এখনই ঘাড় ধাক্কা দিয়ে বের কর। রঞ্জন চৌধুরী যখন প্রিয়াকে আবার অপমান করতে লাগলেন, ঠিক তখনই সুজনের ভেতরের পুরুষটি জেগে উঠল। সে আর আগের সুজন নেই যে মুখ বুজে আভিজাত্যের অহংকার মেনে নেবে। সে প্রিয়ার সামনে এসে এক শক্ত দেওয়ালের মতো দাঁড়িয়ে পড়ল। এনাফ ইজ এনাফ ড্যাডি। আর একটা শব্দ প্রিয়ার বিরুদ্ধে বলবেন না। আপনি যাকে কাজের লোক বা চোর বলছেন না, সেই পৃথিবীর সবচেয়ে পবিত্র আর সৎ একটা মেয়ে। আমার ভুলের জন্য ওর মা মারা গেছে। আমি আর দ্বিতীয় কোনো ভুল করতে চাই না। সুজন, তুই নিজের বাপের সামনে দাঁড়িয়ে একটা নোংরা কাজের মেয়ের পক্ষ নিয়ে কথা বলছিস? তোর লজ্জা করে না? প্রিয়ার হাতটা শক্ত করে নিজের হাতে তুলে নিয়ে বাবার চোখের দিকে তাকিয়ে বললাম, না ড্যাডি, লজ্জা আবার তখন পাওয়া উচিত ছিল যখন আমি টাকার অহংকারে অন্ধ হয়ে ওনাকে চোর বলেছিলাম। আর আপনি বলছেন ও আমাকে ফাঁদে ফেলেছে? না ড্যাডি, সুজন চৌধুরী নিজের ইচ্ছায় নিজের পুরো জ্ঞান নিয়ে প্রিয়াকে ভালোবাসে। আই লাভ হার ড্যাডি। সুজনের মুখে এই ভালোবাসি শব্দটা শুনে প্রিয়া স্তব্ধ হয়ে গেল। সে কান্না ভেজা চোখে সুজনের দিকে তাকালো। সে ভাবতেই পারেনি সুজন সবার সামনে, নিজের বাবার সামনে দাঁড়িয়ে এভাবে তাকে ভালোবাসার কথা স্বীকার করবে। সুজন, তুই যদি এই মুহূর্তে এই মেয়েটার হাত না ছাড়িস তাহলে মনে রাখবি, তোর এই বাপের সাথে তোর সমস্ত সম্পর্ক শেষ। আমার এই কোটি কোটি টাকার সম্পত্তি, এই বাড়ি গাড়ি তুই কিচ্ছু পাবি না। তোকে আমি ত্যায্য পুত্র করব। আপনার এই ধন সম্পত্তি আভিজাত্যের অহংকার আপনাকে নিয়ে থাক ড্যাডি। আমি লন্ডনে পড়াশোনা করেছি। নিজের যোগ্যতায় চাকরি করে আমি প্রিয়া আর আকাশকে রাজপ্রাসাদে না হোক একটা সুখে শান্তির ঘরে রাজকন্যার মতো রাখতে পারবো। প্রিয়ার এই সততার সামনে আপনার কোটি টাকার সাম্রাজ্য বড্ড সস্তা ড্যাডি। সুজন প্রিয়ার দিকে তাকালো। প্রিয়ার চোখে তখন একদিকে যেমন ভয়, অন্যদিকে সুজনের জন্য এক সীমাহীন শ্রদ্ধা। প্রিয়ার চোখের জলটাকে মুছিয়ে দিয়ে নরম কণ্ঠে বললাম, প্রিয়া, তুমি কি আমার হাত ধরে আভিজাত্যের খাঁচা থেকে বেরিয়ে আসবে? তুমি কি সুজনের ভাগা ঘরে তার ঘরের লক্ষ্মী হয়ে যাবে? আপনি যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাব। আপনার এই ভালোবাসা পাওয়ার পর আমার আর কোনো কিছুর ভয় নেই। আমি আপনাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। সুজন তার বাবার দেওয়া সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য আভিজাত্য এক মুহূর্তেই ত্যাগ করল। সে প্রিয়ার স্কুল থেকে ফেরা ছোট ভাই আকাশের হাত ধরে সেই বিশাল রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে এলো মাঝ রাস্তায়। তাদের কাছে তখন কোনো দামি গাড়ি ছিল না, ছিল না কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, কিন্তু তাদের সাথে ছিল একে অপরের প্রতি অগাধ বিশ্বাস আর পবিত্র ভালোবাসা। সুজন প্রিয়ার আকাশকে নিয়ে শহরের এক করে একটা সিমছাম বাড়ি ভাড়া নিল।
সুজন নিজের যোগ্যতায় একটা প্রাইভেট কোম্পানিতে সাধারণ একটা চাকরি জোগাড় করলো। আজ সুজন বড়লোক ঘরের বিগড়ে যাওয়া ছেলে নয়, আজ সে এক দায়িত্বশীল প্রেমিক এবং আকাশের অভিভাবক। সন্ধ্যাবেলা সুজন অফিস থেকে বাড়ি ফিরে দেখল প্রিয়া রান্নাঘরে রান্না করছে, আর আকাশ টেবিলে ল্যাম্পের আলোয় মন দিয়ে পড়াশোনা করছে। সুজন আলতো পায়ে প্রিয়ার পেছনে গিয়ে দাঁড়ালো এবং পেছন থেকে প্রিয়ার কোমরটা জড়িয়ে ধরল। ও মা, ছাড়ুন, আকাশ দেখে ফেলবে তো। অফিস থেকে কখন এলেন? চা দেব? প্রিয়ার ঘাড়ে নিজের মুখটাকে ঠেকিয়ে ফিসফিস করে বললাম, আকাশ এখন পড়াশোনায় ব্যস্ত, ও দেখবে না, আর চা পরে হবে। আগে বলো, এই ছোট্ট ঘরের ছোট্ট রান্নাঘরে তোমার কষ্ট হচ্ছে না তো প্রিয়া? কোথায় সেই রাজপ্রাসাদ আর কোথায় ভাঙা কোয়ার্টার? আমার কাছে রাজপ্রাসাদ সেটাই, যেখানে আপনি আমার পাশে থাকেন। আপনার এই বুকে যে সুখ আছে তা কোনো কোটি টাকার বিছানাতেও নেই। আমি খুব সুখী সুজন, খুব সুখী। সুজন প্রিয়ার কপালে এক পবিত্র ভালোবাসার চুম্বন এঁকে দিল। বাইরে তখন চাঁদের আলো এসে পড়েছে তাদের সেই ছোট্ট ঘরের জানলায়। কিন্তু গল্প কি এখানেই শেষ? রঞ্জন চৌধুরীকে এত সহজে নিজের হাড়ে গ্লানি মেনে নেবে, নাকি সুজন আর প্রিয়ার এই সুখের সংসারে আবার নতুন কোনো ষড়যন্ত্রের চাল বোনা হচ্ছে? সুখের দিনগুলো যে বড্ড দ্রুত কেটে যায়। সুজন প্রিয়ার আকাশকে নিয়ে গড়া সেই ছোট্ট ভাড়া বাড়িটা যেন এক টুকরো স্বর্গ হয়ে উঠেছিল। সুজন নিজের যোগ্যতায় চাকরিতে বেশ উন্নতি করছিল, আর আকাশও স্কুলের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিল। কিন্তু আভিজাত্যের অহংকারে অন্ধ রঞ্জন চৌধুরী এত সহজে নিজের হার মেনে নেওয়ার পাত্র ছিলেন না। তিনি সুজনকে ফিরে নিয়ে যাওয়ার জন্য এবং প্রিয়াকে সুজনের জীবন থেকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য এক নোংরা ষড়যন্ত্রের চাল বুনেছিলেন। একদিন দুপুরে সুজন যখন অফিসের কাজ করছিল, তখন হঠাৎ তার কোম্পানির বড় সাহেব তাকে নিজের কেবিনে ডেকে পাঠালেন। সেখানে গিয়ে সুজন দেখল তার বাবার পার্সোনাল সেক্রেটারি ওকালতনামার কিছু চেকে সই নিয়ে দাঁড়িয়ে আছে। ড্যাডি আপনার কাছে ওনার সেক্রেটারিকে পাঠিয়েছেন? মিস্টার শর্মা, ব্যাপার কি? আর স্যার, আপনি বা আমাকে এভাবে ডেকেছেন কেন? দেখো সুজন, আই এম রিয়েলি সরি, কিন্তু মিস্টার রঞ্জন চৌধুরী এই শহরের অন্যতম বড় শিল্পপতি। উনি আমাদের কোম্পানিতে বড় ইনভেস্টমেন্ট তুলে নেওয়ার হুমকি দিয়েছেন। ওনার একটাই শর্ত, হয় তুমি প্রিয়াকে ছেড়ে ওনার বাড়িতে ফিরে যাবে, নাহলে আজই তোমাকে এই চাকরি থেকে বরখাস্ত করা হবে। শুধু তাই নয়, উনি এমন ব্যবস্থা করেছেন যাতে এই শহরের কোনো কোম্পানি তোমাকে চাকরি না দেয়। সুজন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে জানতো তার বাবা প্রভাবশালী, কিন্তু নিজের জেদ মেটাতে তিনি এতটা নিচে নামবেন তা সে ভাবতেও পারেনি। মিস্টার শর্মা এগিয়ে এসে সুজনের সামনে একটা চেক আর সুজনের বাবার চিঠিটা পাঠিয়ে দিলেন। সুজনবাবু, স্যার বলেছেন ওই কাজের মেয়ের জন্য নিজের কেরিয়ার ধ্বংস করবেন না। এই চেকে আপনি যত খুশি অ্যামাউন্ট বসিয়ে নিতে পারেন, শুধু ওনাকে ছেড়ে বাড়ি ফিরে চলুন, স্যার আপনাকে মাফ করে দেবেন। মিস্টার শর্মা, ড্যাডিকে গিয়ে বলবেন এই সুজন চৌধুরীকে টাকার লোভ দেখিয়ে বা কেরিয়ারের ভয় দেখিয়ে কখনো কেনা যায় না। যে ড্যাডি নিজের অহংকারের জন্য একটা নিষ্পাপ মেয়ের মাকে কেড়ে নিতে পারেন, তার ঐশ্বর্যকে আমি ঘৃণা করি। স্যার, আপনার রিজাইন লেটার আমি এখনই মেল করে দিচ্ছি। আমার সততা আর যোগ্যতা কেড়ে নেওয়ার ক্ষমতা কারণ নেই। সুজন মাথা উঁচু করে অফিস থেকে বেরিয়ে গেল, কিন্তু তার মনে তখন এক অদ্ভুত চিন্তা। চাকরিটা চলে যাওয়ায় এবার সে কিভাবে প্রিয়ার আকাশের দায়িত্ব নেবে? সুজন যখন চিন্তিত মুখে বাড়ি ফিরল, প্রিয়া তার মুখ দেখেই বুঝতে পারল কোনো বড় একটা অঘটন ঘটেছে। সুজন সোফায় বসে তার দু হাতে মাথা নিচু করে বসে রইল। প্রিয়া আলতো করে সুজনের পাশে এসে বসল এবং তার কাঁধে হাত রাখল। কি হয়েছে সুজন? অফিস থেকে এত তাড়াতাড়ি ফিরে এলে যে? শরীর খারাপ লাগছে? মুখটা এমন শুকিয়ে আছে কেন?
প্রিয়া, আমি বোধহয় হেরে গেলাম প্রিয়া। ড্যাডি আমাদের এই সুখটাকে সহ্য করতে পারলেন না। ওনার ইনফ্লুয়েন্সে আমার চাকরিটা চলে গেছে প্রিয়া। শুধু তাই নয়, উনি এমন ব্যবস্থা করেছেন যাতে আমি এই শহরে কোনো কাজ না পাই। এখন আমাদের কি হবে প্রিয়া? আকাশের স্কুলের ফিস, এই ঘরের ভাড়া, আমি তোমাদেরকে কিভাবে রাখবো প্রিয়া? সুজনের চোখে জল দেখে প্রিয়া আজ আর ভেঙে পড়ল না। আর সে আর সেই অবলা পরিচারিকা নয়, আর সে সুজনের জীবনের সবচেয়ে বড় শক্তি। প্রিয়া সুজনের চোখের জল মুছিয়ে দিল। সুজন, আমার দিকে তাকাও। তুমি কি সেই সুজন নও যে আভিজাত্যের প্রাসাদ ছেড়ে এক কাপড়ে আমার হাত ধরে রাস্তায় নেমে এসেছিলে? সেদিন তোমার মনে ভয় ছিল না, আজ কেন ভয় পাচ্ছ? চাকরি গেছে তো কি হয়েছে? তোমার যোগ্যতা তো কেউ কেড়ে নিতে পারেনি। আর তুমি কেন একাই সব দায়িত্ব নেবে? আমিও তো তোমার পাশে আছি। তুমি কিন্তু প্রিয়া, কেন? আমি কি শুধু তোমার টাকাতেই ভালো থাকবো? এই দেখো, আমি ঘরে বসে হস্তশিল্পের আর সেলাইয়ের কিছু কাজ শুরু করেছিলাম। বেশ কিছু অর্ডারও পেয়েছি। আর দরকার হলে আমি আবার রাস্তায় ফুল বিক্রি করব। কিন্তু কোনো অন্যায়ের কাছে মাথা নোয়াবো না। আমরা দুজনে মিলে খাটবো সুজন। আমাদের ভাইটাকে মানুষ করব। তুমি একা নও সুজন, আমি তোমার ছায়া হয়ে সারা জীবন পাশে থাকবো। প্রিয়ার এই কথাগুলো সুজনের বুকে যেন হাজার সিংহের বল এনে দিল। সুজন প্রিয়ার হাত দুটো নিজের চোখের সামনে এনে তাতে এক গভীর কৃতজ্ঞতা চুম্বন করল। সে বুঝল, জীবনের আসল সম্পদ কোটি কোটি টাকা নয়, আসল সম্পদ হলো এমন একটা জীবন সঙ্গী যে কঠিন সময়েও হাতটা শক্ত করে ধরে রাখে। দিন কাটতে লাগলো। সুজন আর প্রিয়া দুজনে মিলে দিনরাত পরিশ্রম করতে লাগলো। সুজন ছোট একটা অনলাইন স্টার্টআপ শুরু করলো, আর প্রিয়া তাকে সব রকমভাবে সাহায্য করতে লাগলো। তাদের সততা আর ভালোবাসা চড়ে ব্যবসা আস্তে আস্তে দাঁড়াতে শুরু করলো। কিন্তু এর মাঝে একদিন চৌধুরী ভিলা থেকে এক জরুরি খবর এলো। আভিজাত্যের অহংকারে মত্ত রঞ্জন চৌধুরী হঠাৎ এক তীব্র হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। খবর পেয়ে সুজন আর প্রিয়া হাসপাতালে ছুটে গেল। আইসিইউর বাইরে সুজন ছটপট করছিল। শত হলেও তিনি তার জন্মদাতা পিতা। ঠিক এমন সময় ডাক্তারবাবু বাইরে এলেন। মিস্টার সুজন, আপনার বাবার কন্ডিশন খুবই ক্রিটিক্যাল। ওনার হার্টে একটা মেজর ব্লকেজ ধরা পড়েছে। এখনই ওনার ও পজিটিভ রক্তের প্রয়োজন, যা আমাদের ব্লাড ব্যাংকে এই মুহূর্তে নেই। ওনার রেয়ার ব্লাড গ্রুপ। জলদি রক্তের ব্যবস্থা না করলে ওনাকে বাঁচানো যাবে না। ও পজিটিভ? আমার তো বি পজিটিভ। মিস্টার শর্মা, ড্যাডির পরিচিত মহলে বা বন্ধুদের মধ্যে কারো রক্ত মিলছে না? না সুজনবাবু, সবাই চেষ্টা করছে, কিন্তু এত তাড়াতাড়ি রক্ত পাওয়া যাচ্ছে না। স্যারের সময় ফুরিয়ে আসছে। সুজন যখন সম্পূর্ণ অসহায় হয়ে দেওয়ালে মাথা ঢুকে কাটছিল, ঠিক তখনই প্রিয়া সুজনের হাতটা ধরল এবং ডাক্তারের সামনে গিয়ে দাঁড়ালো। ডাক্তারবাবু, আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ। আপনি আমার শরীর থেকে যত রক্ত লাগে নিন, কিন্তু সুজনের বাবাকে বাঁচিয়ে দিন। উনি ওনার বাবাকে খুব ভালোবাসেন। প্রিয়ার কথা শুনে সুজন এবং মিস্টার শর্মা দুজনেই স্তব্ধ হয়ে গেল। যে মানুষটা প্রিয়াকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়েছিল, যার জন্য প্রিয়ার মা টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা গিয়েছিল, আর সেই মানুষের জীবন বাঁচাতে প্রিয়া নিজের রক্ত দিতে এগিয়ে এসেছে। প্রিয়া, তুমি ড্যাডিকে রক্ত দেবে? উনি তো তোমার সাথে। উনি যা করেছেন নিজের অহংকারের জন্য করেছেন সুজন, কিন্তু আমি যদি আজ ওনার মতো প্রতিশোধের কথা ভাবি, তবে ওনার আর আমার মধ্যে তফাৎ কি রইল? আমার মা সবসময় বলতেন, অন্যায়ের জবাব অন্যায় দিয়ে নয়, ভালোবাসার ক্ষমা দিয়ে দিতে হয়। আমি আমার মায়ের শিক্ষার অপমান হতে দেব না। তুমি ডাক্তারবাবুকে বলো প্রিপারেশন নিতে। প্রিয়াকে ব্লাড ডোনেশনের রুমে নিয়ে যাওয়া হলো। প্রিয়ার শরীর থেকে দেওয়া রক্ত ধীরে ধীরে রঞ্জন চৌধুরীর মরণাপন্ন শরীরে নতুন প্রাণের সঞ্চার হতে লাগলো। অপারেশনের কয়েক ঘন্টা পর রঞ্জন চৌধুরী জ্ঞান ফিরল। তিনি চোখ মেলে দেখলেন কেবিনের একপাশে সুজন আর
প্রিয়া হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। প্রিয়ার মুখটা রক্ত দেওয়ার কারণে কিছুটা ফ্যাকাশে, কিন্তু চোখে এক অদ্ভুত প্রশান্তি। মিস্টার শর্মা রঞ্জন চৌধুরীর পাশে গিয়ে নিচু স্বরে সব কথা খুলে বললেন। রঞ্জন চৌধুরী চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। আভিজাত্যের যে অহংকার তিনি এতদিন বুকে ধরে রেখেছিলেন, প্রিয়ার এই নিঃস্বার্থ ত্যাগের সামনে তা এক মুহূর্তে কপুরের মতো করে গেল। সুজন, প্রিয়া, তোরা আমার কাছে আয়। সুজন আর প্রিয়া খাটের পাশে গিয়ে বসল। রঞ্জন চৌধুরী কাঁপা কাঁপা হাতে প্রিয়ার হাতটা নিজের হাতের উপর রাখলেন। প্রিয়া, মা আমাকে ক্ষমা করে দাও। আমি টাকার অহংকারে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে আসল হিরে চিনতে পারিনি। তোমায় চোর বলেছিলাম, অথচ আজ তুমিই আমাকে নতুন জীবন দিলে। তোমার এই মহানুভবতার সামনে আমার কোটি টাকার সম্পত্তি ধুলোর সমান। তুমি কাজের মেয়ে নও মা, তুমি এই চৌধুরী পরিবারের আসল লক্ষ্মী। আমার সুজনের পাশে শুধু তুমিই মানাও মা। ওসব কথা আর বলবেন না বাবা, আপনি সুস্থ হয়ে গেছেন, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আপনি আমাদের আশীর্বাদ করুন। বাবার হাত ধরে প্রিয়ার দিকে তাকিয়ে হাসি মুখে বললাম, ড্যাডি, আমি তো আগেই বলেছিলাম আমার প্রিয়ার সততার কাছে পৃথিবীর কোনো ধন সম্পত্তির তুলনা হয় না। রঞ্জন চৌধুরী সুজন আর প্রিয়ার হাত দুটো একসঙ্গে মিলিয়ে দিলেন। কয়েক মাস পর চৌধুরী ভিলা আজ আবার আলোয় আলোকময়। তবে আজ কোনো বিলাসবহুল পার্টি নয়, আজ সুজন আর প্রিয়ার বিয়ের শুভ লগ্ন। লাল বেনারসি শাড়িতে প্রিয়াকে আজ হুবহু এক রাজকন্যার মতো লাগছে, আর সুজন শেরওয়ানি পরে প্রিয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ছোট ভাই আকাশ নতুন জামা পরে দিদি আর জামাইবাবুর চারপাশে দিয়ে আনন্দ করে ঘুরে বেড়াচ্ছে। রঞ্জন চৌধুরী হাসি মুখে নতুন দম্পতিকে আশীর্বাদ করছেন। প্রিয়ার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললাম, তোমায় আজকে বড্ড সুন্দর লাগছে আমার ঘরের লক্ষ্মী। এবার থেকে কিন্তু সারা জীবন আমার এই বুকে রাজপ্রাসাদেই বন্দি থাকতে হবে, কোনো মুক্তি নেই। আমি তো এই রাজপ্রাসাদেই সারা জীবন বন্দি থাকতে চাই সুজন। তোমার ভালোবাসাই যে আমার জীবনের একমাত্র ঠিকানা। সুজন প্রিয়ার কপালে সিঁদুর পরিয়ে দিল। শাঁখের আওয়াজ আর উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠল চারপাশ। ধনীর অহংকার আর গরিবের সততার লড়াইয়ের অবসান ঘটিয়ে সমস্ত বাধা বিপত্তি পার করে জয় হলো এক পবিত্র ভালোবাসার। সুজন আর প্রিয়ার এই প্রেম কাহিনী আজ থেকে সমাজের বুকে নতুন এক দৃষ্টান্ত হয়ে রইল। শ্রোতা বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। সুজন আর প্রিয়ার এই মিষ্টি প্রেমের যাত্রায় আজ আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।